গতকাল সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশের পর আজ হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে প্রায় ১.৫ ঘন্টা বৈঠক হয় এবং সেই বৈঠকের পরে বিজ্ঞপ্তি জারি করা হয় এবং ইতিমধ্যেই যে খবর সামনে আসছে এসআইআর নিষ্পত্তিতে বিচারকদের তালিকা দিকে যেমন প্রকাশ করা হয়েছে, অন্যদিকে কমিটিও গঠন করা হয়েছে। প্রতি জেলার জন্য ৩ সদস্যের কমিটি গঠন। আরও বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, যে কমিটি গঠন করা হয়েছে, কারা কারা থাকবেন এই কমিটিতে, বিস্তারিত জানাও। দেখো, কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই হাই পাওয়ার কমিটি গঠন করা হয়েছে এবং প্রতিটি জেলার জন্য আলাদা করে এই কমিটি গঠন করা হয়েছে এবং ৩ সদস্যের এই কমিটি হবে। ৩ সদস্যের এই কমিটিতে প্রথমে থাকবেন ডিস্ট্রিক্ট জজ, তারপরে থাকবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার। অর্থাৎ প্রতিটি জেলার ক্ষেত্রে এই ৩ শীর্ষস্থানীয় আধিকারিকদের দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এখন কলকাতা হাইকোর্ট কেন এই কমিটি গঠন করলো, তার কারণ এই যে নির্দেশনামা এখনো কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে স্পষ্টত বলা হয়েছে যে সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত যে মামলা দায়ের হয়েছে এই এসআইআরকে নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেই সমস্ত মামলায় এবং তার পাশাপাশি এই মামলাগুলির মধ্যে যে ইন্টারলোকেটারি অ্যাপ্লিকেশন বা আইএ ফাইল করা হয়েছিল, সেগুলির ক্ষেত্রেও ইতিমধ্যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশগুলো যেন যথাযথভাবে পালন করা হয়, সেগুলো যেন মসৃণভাবে পালন করা হয় এবং সেটা যেন সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হয়। সেই কারণেই কিন্তু এই ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তুমি জানো যে কলকাতা হাইকোর্টের ভূমিকা কি হবে এই এসআইআর এর ক্ষেত্রে, তার গাইডলাইন গতকালই সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্তের যে বেঞ্চ ছিল এবং যেই বেঞ্চে অপর ২ বিচারপতি মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি এবং আরো এক বিচারপতি বিপুল এম পাঞ্চলি তারা উপস্থিত ছিলেন এবং সেই বেঞ্চের তরফ থেকে একেবারে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল যে এই যে এসআইআর প্রক্রিয়া, সেটা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে এবং সেটা শেষ না হলে কি সমস্যা হতে পারে সেটা পর্যন্ত এই বেঞ্চের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল। অর্থাৎ তার কনসিকুয়েন্সেস কি হবে যদি এসআইআর দেরি হয়ে যায় করতে, সেক্ষেত্রে ভোট প্রক্রিয়া পিছিয়ে যাবে এবং যদি এই নির্বাচিত সরকারের মেয়াদ ফুরিয়ে যায় তারপরে কি হতে পারে, সেই সমস্ত ঘটনাক্রম সুপ্রিম কোর্টের তরফ থেকে মনে করিয়ে দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের তরফ থেকে এটাও বলা হয়েছিল যে কলকাতা হাইকোর্ট যা সিদ্ধান্ত নেবে এবং এই যে অবসর এবং এই যে জুডিশিয়াল অফিসাররা বা যে বিচারকগণ রয়েছেন, এই বিচারকরা যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই কিন্তু সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বলে মান্যতা পাবে, এই ধরনের মন্তব্য প্রধান বিচারপতি সূর্যকান্ত করেছিলেন। ফলে তুমি বুঝতে পারছো যে এই যে কমিটি গঠন করা হলো, এই কমিটির হাতে কিন্তু এই মুহূর্তে এই এসআইআর প্রক্রিয়ার যে বাকি কাজ রয়েছে, বাকি কাজ শেষ করার সম্পূর্ণ দায়িত্ব রয়েছে এবং এই এসআইআর প্রক্রিয়া সময় মতো শেষ করতে কোথাও যেন কোনো অসুবিধা না হয়, কোথাও যেন কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, কোথাও যেন কোনো রকম অভিযোগ না থাকে, সেইটা সুনিশ্চিত করাই কিন্তু এই কমিটির কাজ হবে। এর পাশাপাশি যেটা তুমি বলছিলে যে ইতিমধ্যেই একাধিক বিচারকের নাম সামনে এসেছে, তাদের এই গোটা এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা হবে। সেখানে বলা হয়েছে যারা এনডিপিএস যে কোর্টগুলো রয়েছে সেখানকার যারা বিচারক রয়েছেন, এর পাশাপাশি যারা পক্সো কোর্টের বিচারক রয়েছেন এবং অন্যান্য বিশেষ আইনের অধীনে যে কোর্টগুলো রয়েছে বা আদালতগুলো রয়েছে, সেখানকার যারা বিচারক রয়েছেন সেই বিচারকদের প্রায় ৯৫ জনের একটা লিস্ট সেটা প্রকাশ্যে এসেছে এবং ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই লিস্ট কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং উপযুক্ত যে বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য বলা হয়েছে। ফলে আপাততভাবে তুমি বুঝতে পারছো যে সুপ্রিম কোর্টের গতকালের নির্দেশের পরে এই মুহূর্তে কলকাতার বা গোটা পশ্চিমবঙ্গের বিচার বিভাগ কিন্তু সব থেকে বেশি সক্রিয়। তার কারণ মাননীয় বিচারপতিরা সুপ্রিম কোর্টের তারা বলেছিলেন যে এই মুহূর্তে এই এসআইআর প্রক্রিয়াকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য বিচার বিভাগকে সক্রিয় করা ছাড়া আর কোনো উপায় সুপ্রিম কোর্টের হাতে অবশিষ্ট নেই। এটা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন বা এই এক্সট্রাঅর্ডিনারি পরিস্থিতির মধ্যে সুপ্রিম কোর্টের তরফ থেকে সংবিধানের ১৪২ নম্বর ধারা, যে ৪২ নম্বর ধারা সুনিশ্চিত করে যে সুবিচার হচ্ছে বা সম্পূর্ণ বিচার হচ্ছে, সেই ধারা প্রয়োগ করে মাননীয় বিচারপতিরা এই রায় দিয়েছিলেন। ফলে সেই মোতাবেক কিন্তু পশ্চিমবঙ্গ তুমি দেখতে পেয়েছো যে আজকে প্রায় বেলা ২:৩০ থেকে বিকেল ৪টে পর্যন্ত কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি, তার সঙ্গে এ রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি,
তার পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিক এবং এ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং অ্যাডিশনাল সলিসিটর জেনারেল প্রত্যেকে কিন্তু বৈঠক করেছেন এবং সেই বৈঠকে তারা একাধিক সিদ্ধান্তে উপনীত হয়েছেন এবং সেই বৈঠক শেষ হওয়ার পরেই আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে অতি দ্রুত অর্থাৎ আগামী সোমবারের থেকেই যাতে এই প্রক্রিয়াকে শুরু করে দেওয়া যায় এবং সেটাকে 7 থেকে 10 দিনের মধ্যে সম্পূর্ণভাবে শেষ করে ফেলা যায় বা গুটিয়ে আনা যায়, তার জন্যই এই সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই বলা হয়েছে জুডিশিয়াল অফিসার যারা রয়েছেন শুধুমাত্র অসুস্থতাজনিত কারণ বাদ দিলে আগামী 23শে মার্চ থেকে 9ই মার্চ পর্যন্ত কোনো ছুটি তাদের নেওয়া যাবে না। যাদের ছুটি ইতিমধ্যে অনুমোদিত হয়ে গিয়েছিল, অনুমোদন পেয়ে গিয়েছিল, সেই সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। ফলে সর্বাধিক গুরুত্ব দিয়ে এই মুহূর্তে এই গোটা বিষয়টা দেখা হচ্ছে। ফলে এই 3 সদস্যের যে কমিটির প্রতি জেলার ক্ষেত্রে রয়েছে তারা কিন্তু আপাততভাবে সুপ্রিম কোর্টের অর্ডারগুলো যাতে মান্যতা দেওয়া হয় সেই বিষয়টা তারা খতিয়ে দেখবে। স্বর্ণালী, সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.